হাতের এরকম হয়ে গেছে নাকি? মুখের গুলা নাকি ওগুলো অ্যাসিড দিয়েছিল? কার কথা শুনে? মোবাইলটা দেখি, মোবাইলটা দেখাও। এটার কোনো রকম কোনো চুলকানি হয় না, তাই তো? মোটামুটি 6 থেকে 7 মাস ধরে সমস্যাটা তোমার। এটা থেকে সিমেন্ট অ্যালার্জি, বুঝতে পারছো? সিমেন্টের কাজ করলে বেশি, সিমেন্টের কাজ না করলে কম। তাহলে তোমাকে সিমেন্টের কাজ করলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মোবাইলটা বেশি যেটা ছিল সেটা দেখাও। বেশিটা যেটা দেখালা ফুসকার মতন হয়ে গেছিলো। এটা কি এসিড লাগার পরে তো বেশি হয়েছিল? সাব্বাস, যাই হোক ঠিক হয়ে যাবে। ওয়েল মাই ফ্রেন্ডস, দিস ইজ অ্যানাদার ভিডিও অফ স্কিন অ্যালার্জি ভিউয়ার্স। শুরুতে যে স্কিন কন্ডিশনটা দেখালাম আমি আপনাদের, এই ধরনের স্কিন ইরেপশন হচ্ছে এবং একটা পিকুলিয়ার সিমটম হচ্ছে এই ছেলেটির চামড়ার সমস্যাতে কোনো রকম কোনো চুলকানি নেই ভিউয়ার্স, চুলকানি নেই, হালকা পুশ টাইপের হয়ে যায়, রাউন্ড টাইপের হয়ে যায়, রেডনেস তার সাথে ভাব আছে। এবং এনার হচ্ছে সিমেন্টের অ্যালার্জি আছে। এই ছেলেটির সিমেন্টের কাজ করে, বাইরে থাকে, গোয়াতে থাকে, যার কারণে সিমেন্টের কাজ করার কারণে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছে সারা শরীরের মধ্যে ভিউয়ার্স। তো এর আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছি অ্যালার্জি বিষয়ে। অ্যালার্জি যে শুধু স্কিনের মধ্যে বেরোবে বা কোনো পার্টিকুলার খাবারের প্রতি হবে সেরকম কোনো ব্যাপার নেই ভিউয়ার্স। যে কোনো জিনিসে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। গ্রামের মানুষের মধ্যে একটা ভুল ধারণা ঢুকে যায় যে অ্যালার্জি মানে চিংড়ি মাছ, বেগুন এগুলোতেই, বা এগুলো খাওয়া যাবে না অ্যালার্জি হলে। সেরকম কোনো ব্যাপার নেই ভিউয়ার্স। অ্যালার্জি মানে যে চিংড়িতেই হবে, পাশের বাড়ির লোকের চিংড়িতে অ্যালার্জি, তার মানে আপনারও যে চিংড়িতেই অ্যালার্জি হবে সেরকম কোনো ব্যাপার নেই। অ্যালার্জি যে কোনো জিনিস হতে পারে। একটা ফুলের গন্ধ থেকে হতে পারে, পারফিউম থেকে হতে পারে, ডাস্ট অ্যালার্জি যেটা এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, ধুলোতে হতে পারে, বা বাড়িতে যদি পোষ্য প্রাণী যেমন গরু, ছাগল এই সমস্ত জিনিস থাকে, গরু ছাগলের যে লোমগুলো থাকে সেই চুলের থেকে গরু ছাগলের পাশাপাশি বেশিক্ষণ থাকলে সেখান থেকে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। বাড়িতে অনেকজনের বাড়িতে ফুলের গাছ লাগানো থাকে, সেই ফুলের গন্ধ থেকে, ফুলের রেণু থেকে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, বা কোনো পোষা কুকুর থেকে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, বা আপনি যে কাপড়টা পরছেন সেই কাপড়ের পার্টিকুলার সেই সুতোর প্রতি অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, বা আপনি শোয়ার সময় যে বালিশটা ইউজ করছেন সেই বালিশটা কার্পাস তুলো হোক বা শিমুল তুলো হোক, শিমুল তুলোর প্রতি অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। বা বালিশের মধ্যে কেউ আছে অনেক দিন ধরে একটা বালিশ অনেক বছর পর বছর ধরে ইউজ করে, ফলে বালিশের ভিতরে বিভিন্ন ধরনের ডাস্ট, ধুলো জমে যায়, সেই ডাস্ট থেকে অ্যালার্জি রিয়াকশন হতে পারে। সেই জন্য যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের এই জিনিসটা ধ্যান রাখা, ভালো করে লক্ষ্য রাখা জরুরি হয়ে পড়ে যে আপনার কোন জিনিসে অ্যালার্জি রিয়াকশন হচ্ছে। যদিও এটা ধরা অনেকটা কঠিন, কিন্তু ভালোভাবে অবজারভেশন করলে অনেক ক্ষেত্রে বোঝা যায় কোন খাবারে আপনার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, কোন পার্টিকুলার জিনিসে আপনার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, সেটা বোঝা যায় ভিউয়ার্স। আর কেউ যদি সেটা বুঝে যায় এবং সেটা যদি বাদ দিয়ে প্রিকশন অবলম্বন করে এবং তার সাথে ট্রিটমেন্ট করে, ফলে কি খুবই দ্রুত অ্যালার্জিক কন্ডিশনটা ঠিক হয়ে যায়। যেখানে 1 বছরে ঠিক হতো সেখানে 5-6 মাসে ঠিক হয়ে যায় বন্ধুরা অ্যালার্জি। তো ঠিক একই রকমভাবে এই ছেলেটির পার্টিকুলার আদার্স কোনো বিষয়ে অ্যালার্জি নেই, এর হচ্ছে সিমেন্টের প্রতি অ্যালার্জি আছে। সিমেন্ট, ডাস্ট যে ধুলাটা আছে তার প্রতি একটা অ্যালার্জি ভাব আছে। তো কেস টেকিং করা হয়েছে। হোমিওপ্যাথিতে কেস টেকিং খুবই জরুরি হয়ে পড়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য, পার্মানেন্টভাবে যে কোনো ক্রনিক সমস্যা ঠিক করার জন্য। তো কেস টেকিং করা হয়েছে। স্কিন ইরেপশন লাস্ট 6 মান্থস ডিউরিং নো ইচিং, রেডনেস টাইপ, সাবটেস্ট অফ স্কিন ডিজিজ, কোনো বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেছে, অ্যাসিড টাইপের ব্যবহার করেছে, যার কারণে পুড়ে গেছে, যেটা আমি ছবিতে দেখালাম। তার সাথে আরেকটা সিমটমস আমি পেলাম, সেটা হচ্ছে একটা শরীরের মধ্যে হালকা চিলিনেস ভাব লেগে থাকে, মানে জ্বর ভাব লেগে থাকে, এবং জ্বর হলেই ফিভার ব্লিস্টার হয়, যাকে আমরা গ্রাম বাংলা ভাষায় জ্বর ঠুটো বলে থাকি, মুখে জাড়ি ঘা বলে থাকে। জ্বর হলেই মুখের মধ্যে ইরেপশন ধরে ঘা টাইপের হয়ে যায়, যাকে ইংলিশে ফিভার ব্লিস্টার বলা হয়ে থাকে। তো সেটার হওয়ার একটা টেন্ডেন্সি আছে, মাসে 2-3 বার হবেই। তার সাথে ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস আছে, ড্রাই কফ, মাঝে মাঝে একটা কাশি, শুকনো কাশ লেগে থাকে, এটা মোটামুটি কয়েক মাস থেকে। পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না। অ্যাপেটাইট নর্মাল, ডিজায়ার ফিশ, ডিজায়ার বিটার, ডিজায়ার ফর বাথ,
এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিমটম বন্ধুরা ন্যাট্রাম মিউরার আমি পেলাম। এখন জেনারেলি কি এখন আমাদের দেশের মধ্যে উইন্টার সিজন, শীতকাল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছে। তো এখন জেনারেলি মানুষজন কী করে, দিনে একবার স্নান করে বা 2 দিন 3 দিন পর পর স্নান করে স্বাভাবিকভাবে। কিন্তু এই ছেলেটি শরীরে এত গরম বেশি এবং স্নান এতটাই পছন্দ করে যে শীতকালেও দিনে 2-3 বার করে স্নান করে। তো এটা একটা খুবই স্ট্রং সিমটম, সেই জন্য ট্রিপল+ দেওয়া আছে। অ্যাভারশন সল্ট, লবণ একদমই অপছন্দ, এক্সট্রা লবণ তো খায় না, বরং তরকারির মধ্যে যে লবণ দেয় সেটাও কম দিতে পছন্দ করে। স্টুল দিনে 3 বার হয়। ইউরিন সামটাইমস বার্নিং, জ্বালা করে। হিট কোল্ড রিলেশনশিপ, হট পেশেন্টস, স্লিপ নর্মাল, সোয়েট লেস, থার্স্ট প্রফিউজ, আর মাইন্ড সেন্টিমেন্টাল, ইরিটেবল টেম্পারমেন্ট, ব্যাশফুল, ইনএবিলিটি টু ইউরিনেট ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, আশেপাশে কেউ থাকলে একটু লজ্জাবোধ করে ইউরিনেশনস করতে, এবং সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ ভিউয়ার্স। তো এই সিমটমসগুলি কেস টেকিং করে এই ছেলেটার ক্ষেত্রে পাওয়া গেল। তো সিমটমসগুলোকে অ্যানালাইসিস করে দুটো ওষুধের সিমটমস খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ন্যাট্রামিউর, আর একটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। তো আমি এই ছেলেটাকে সোডিয়াম ক্লোরাইড প্রেসক্রাইব করলাম বন্ধুরা। সোডিয়াম ক্লোরাইড 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1 টুয়াইস ইন এ ডে উইথ PTRS 1000 অ্যাট নাইট, আর 26/12/2025 প্রেসক্রাইব করলাম। তো সোডিয়াম ক্লোরাইড প্রেসক্রাইব করার কারণ একটাই, অনেকগুলো ম্যাক্সিমাম সিমটম সোডিয়াম ক্লোরাইড আছে, যেমন স্কিন ডিজিজের উপর, শরীর মায়োজমের উপর সোডিয়াম ক্লোরাইড ভালো কাজ করে থাকে। তার সাথে ফিভার, ব্লিস্টার, জ্বর হলে জ্বর ঠুটাও বের হয়, এটা সোডিয়াম ক্লোরাইডের একটা গুরুত্বপূর্ণ। অ্যালার্জিক রাইনাইটিস, এটাও ওর মধ্যে কমোরবিড একটা ঠান্ডা লাগার ধাঁচ আছে। বিটার, তিতা খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, এবং স্নান প্রচণ্ড পছন্দ করে, দিনে 2 থেকে 3 বার করে স্নান করে। এবং জেনারেলি কি দেখা যায়, ন্যাট্রামিউরের মধ্যে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে লবণ খেতে পছন্দ করে, কিন্তু এনার ক্ষেত্রে অ্যাভারশন, লবণ একদম অপছন্দ করে। আপনারা রেপার্টরি ঘাটলে বুঝতে পারবেন, দেখবেন, বা নরেন বন্দ্যোপাধ্যায় ওষুধ পরিচয় বইও লেখা আছে, ন্যাট্রামিউরের লবণ খেতে তো খুব পছন্দ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লবণ আবার অপছন্দও করে। তো এনার ক্ষেত্রে এটা আমি ধরে নিলাম অপছন্দ করে। হিট কোল্ড রিলেশনশিপ, হট পেশেন্টস, সেন্টিমেন্টাল, এটা ন্যাট্রামিউরের একটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাশফুল, ইনএবিলিটি টু ইউরিনেট ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, আশেপাশে কেউ থাকলে ইউরিনেশনস করতে লজ্জাবোধ করে, এটাও একটা গুরুত্বপূর্ণ সিমটমস সোডিয়াম ক্লোরাইডের ভিউয়ার্স। তো এই সিমটমসগুলোকে গুরুত্ব দিয়ে অ্যানালাইসিস করে একে আমি প্রেসক্রাইব করলাম ন্যাট্রামিউর। দেখা যাক কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে, আশা করা যায় উন্নতি হবে, এবং নেক্সট আমি ফলো আপ কেস আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। তবে আরেকটা ওষুধ, যদি ন্যাট্রামিউরের মধ্যে সেরকম উন্নতি আমি লক্ষ্য না করি, বা উন্নতি দেখা দেওয়ার পরে যদি পুরোপুরি না ঠিক হয়, পরবর্তীকালে আমি ফ্লোরিক অ্যাসিড ভাবতে পারি। ফ্লোরিক অ্যাসিডের দুটো গুরুত্বপূর্ণ স্ট্রং সিমটমস আছে, 3টা। কেমন? সেক্সুয়াল ডিজায়ার মারাত্মক বেশি, হিট কোল্ড রিলেশনশিপ, হট পেশেন্ট, এবং স্নান করতে পছন্দ করে, এত গরম বেশি দিয়ে শীতকালেও 2-3 বার করে স্নান করে। এটা ফ্লোরিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ সিমটম। সেই জন্য আমি অ্যাসিড ফ্লোর ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম, যাতে পরবর্তীকালে আমি এটা ভাবতে পারি, মনে থাকে। তো আমি নেক্সট ফলো আপ কেস আপনাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।